Assalamu alaikum everyone. Welcome back again my class. I am Rashidul Islam, assistant teacher of Gazipur High School. So students, how are you? I am fine and I hope you are also fine. Today I will discuss about some important topics of English grammar, and that is transformation of sentence. And it's assertive to interrogative and exclamative. So students, let's start the class. প্রিয় শিক্ষার্থী, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে এটি আমার থার্ড ক্লাস। এর আগে আমি আরো দুটো ক্লাস করেছিলাম। তো প্রথম ক্লাসে আমি সেন্টেন্সের বেসিক বিষয় নিয়ে কথা বলেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি বলেছিলাম হচ্ছে কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা যায়। তা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায় এবং কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটিভ করা যায়। তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমে আমি আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়, অর্থাৎ একটা বর্ণনামূলক বাক্যকে কিভাবে তোমরা প্রশ্নমূলক বাক্য বানাবে। তো দেখো, এর জন্য আমাদের প্রথমে যে রুলসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করা একদম ইজি। সেটা কিভাবে? প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা লিখব। সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা যেখানেই থাকুক আমরা ফার্স্টে অক্সিলারি ভার্বটা নিয়ে আসব। এবং ওই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ভার্বটা নেগেটিভ হবে। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ভার্বটা অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ হাবোধক হলে নাবোধক এবং নাবোধক হলে হাবোধক হবে। এবং পরে আমরা কি লিখবো? পুরো সেন্টেন্সটা লিখবো প্লাস হলো প্রশ্নবোধক চিহ্ন লিখবো। ঠিক আছে? তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। এটা অনেক সহজ। দেখো আমি একটা एग्जांपल দিচ্ছি এখানে। হি ইজ গোইং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে? প্রথমে আমরা অক্সিলারি ভার্ব লিখব। এখানে অক্সিলারি ভার্ব কোথায় আছে? এই যে ইজ। ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে এটা আমরা প্রথমে লিখব। প্রথমে আমাদের লিখতে হবে ইজ। এবং এই সেন্টেন্সে দেখো তো কোথাও নট, নেভার এই ধরনের কোনো শব্দ আছে নাকি? নাই। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই কারণে আমাদের ভার্বের সাথে নট বসাতে হবে। ভার্বটা নেগেটিভ করতে হবে। ইজন্ট, পরে কি লিখতে হবে? হি, পরে যা আছে তাই। গোইং টু স্কুল এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক। ইজন্ট হি গোইং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে না? অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো যদি এখানে ইজ এর সাথে যদি নট থাকতো, হি ইজ নট গোইং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করতাম? এই যে নটটা বাদ দিতাম। নট থাকলে নট বাদ দিতে হবে, নট না থাকলে নট লিখতে হবে। তো এভাবে আসলে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করতে পারবো। কেমন? তো প্রশ্ন হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে এরকম সেন্টেন্স আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? অনেক সেন্টেন্স থাকে যেগুলোতে অক্সিলারি ভার্ব থাকে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে টেন্স বুঝতে হবে। যদি মেইন ভার্বটা আমাদের খেয়াল করতে হবে। মেইন ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা লিখব ডু নট অথবা ডাজন্ট। আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা লিখব ডিডন্ট বা ডিড। এভাবে আমরা করব। ঠিক আছে? তো এই বিষয়ে আমি একটা রুলস দিচ্ছি। দেখো স্টুডেন্টস, দেখো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? প্রথমে ডু, ডাজ অথবা ডিড, অর্থাৎ ভার্ব অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসাবো। তো যদি ওই যে আগের মতই নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, সেন্টেন্সটা আবোধক হলে এই ডু, ডিড, ডাজ এর সাথে নট বসবে। আর যদি নাবোধক হয় তাহলে নট উঠে যাবে। তারপরে আমাদের লিখতে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান ফর্ম, অর্থাৎ যে ভার্বে থাকুক না কেন ভার্বের ওয়ান ফর্ম লিখতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তারপর বাক্য অংশ লিখবো এবং প্রশ্নবোধক চিহ্ন লিখবো। ঠিক আছে? এখন দেখো এই যে এখানে কিছু एग्जांपल দেওয়া আছে। एग्जांपल গুলো কিভাবে করব দেখো। I work hard, আমি কঠোর পরিশ্রম করি। ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্কটা কি ভার্ব? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের ওয়ান ফর্ম। তাহলে ওয়ান ফর্ম থাকলে আমরা লিখব ডু নট অথবা ডাজন্ট। এটা যেহেতু এস নাই এই কারণে ডন্ট। প্রথমে ডু, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই কারণে আমরা নট দেব, ডন্ট। পরে সাবজেক্ট আছে আই, পরে ওয়ার্ক, এটা ওয়ান ফর্ম আছে, ওয়ান ফর্মে লিখলাম। তারপরে যা আছে শেষ। এখানে যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে ডাজ বসাবো, আমাদের বুঝতে হবে। এজন্য আমরা প্রথমে লিখব ডাজন্ট, পরে সাবজেক্ট আছে হি, তারপরে আমরা ভার্ব এখানে ওয়ার্কস আছে, আমরা কি লিখছিলাম? ভার্ব ওয়ান ফর্ম, ডু ভার্ব হবে ওয়ার্ক হার্ড, অর্থাৎ যা আছে তাই। ঠিক আছে? এই যে লিখলাম হি ওয়ার্ক হার্ড, যেহেতু ইডি আছে এটা ডিড ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে আমরা প্রথমে লিখব ডিডন্ট। তারপরে এই যে ইডিটা বাদ দেব এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক। তাহলে ইন্টারোগেটিভ হবে। অর্থাৎ এটা আরো সহজ।
আমাদের এর জন্য কি করতে হবে, টেন্স জানতে হবে, অর্থাৎ ভার্ব চিনতে হবে। আমরা যদি ভার্ব চিনি তাহলে এটা করতে পারবো। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে এভাবে আমরা ইন্টারোগেটিভ করব। ঠিক আছে স্টুডেন্টস, এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নোয়ান এগুলো দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, আমরা এখন সেই বিষয়টা জানবো। এভরিবডি এগুলো যদি থাকে তাহলে এইভাবে হবে না, একটু অন্যরকম ভাবে করতে হবে। তো স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। এখানে দেখো রুলস লেখা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, অল এগুলো যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, অল এগুলো উঠে বসবে হচ্ছে হো, এবং পরে ভার্ব অনুযায়ী ডাজন্ট অথবা ডিডন্ট হবে। প্রেজেন্ট ফর্ম হলে ডাজন্ট আর পাস্ট ফর্ম হলে ডিডন্ট হবে। তারপরে হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু লিখে সর্বশেষ হচ্ছে কোশ্চেন মার্ক দিতে হবে। তো এইভাবে আমরা এভরিযুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। দেখো এখানে একটা एग्जांपल আছে, এভরিবডি রেসপেক্টস হিম, সবাই তাকে শ্রদ্ধা করে। তো এই সেন্টেন্সটা এভরিবডি আছে, আমরা এভরিবডির পরিবর্তে লিখব হচ্ছে হো। তারপরে এই যে ভার্বের সাথে যেহেতু এস আছে তাহলে এটা ডাজ ভার্ব, এই কারণে আমরা লিখব ডাজন্ট, হো ডাজন্ট। তারপরে ভার্বের ওয়ান ফর্ম রেসপেক্টস, এটা হবে রেসপেক্ট, এসটা চলে যাবে কারণ ডাজন্ট লিখছি আমরা যেহেতু সেহেতু এসটা চলে যাবে। তারপরে যা আছে তাই, এবং লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। তো অনেক ইজি, বুঝছো? দেখো এভরিবডির পরিবর্তে আমরা লিখছি হলো হো, এবং যেহেতু ডাজ ভার্বের কারণে ডাজন্ট, পরে যা আছে তাই লিখছি। এই হচ্ছে তোমার এভরিবডি, এভরিওয়ান থাকলে সামবডি, অল এগুলো থাকলে একই নিয়ম। এরপর দেখো যদি এভরিবডি না থাকে নোবডি, নান, নো ওয়ান এগুলো থাকে, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। এজন্য এটা তুমি যখন ইন্টারোগেটিভ করবে তখন কি হবে, নোবডি, নো ওয়ান, নান এগুলোর পরিবর্তে হবে শুধু হো, ডাজন্ট বা ডিডন্ট এগুলো হবে না, যেহেতু এটা নেগেটিভ। এজন্য শুধু হো হবে এবং পরের সেন্টেন্সে যা আছে সবটুকু লিখবে, তারপরে কোশ্চেন মার্ক লিখবে। দেখো আমরা একটা আনসার লিখি, যে এখানে আছে নোবডি লাইকস হিম। নোবডি, নোবডি থাকার কারণে আমরা প্রথমে লিখব কি হো, তারপরে যা আছে তাই, nobody likes। তো এই হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান যদি থাকে তাহলে এভাবে আমরা ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, তো এরপরে আমাদের আরো একটা রুলস আছে, সেটা দেখবো এখন। তো স্টুডেন্টস, আরেকটা বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার অথবা নাথিং থাকে তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার বা নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ওই যে তোমরা ফার্স্টে যে রুলস শিখছিলা ওইটাই রুলস, প্রথমে ভার্ব হবে, তারপরে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু নেভার নেগেটিভ শব্দ, এই নেভারের জন্য আমাদের লিখতে হবে ইভার, যে জায়গায় নেভার থাকবে ওই জায়গায় লিখতে হবে কি ইভার। আর নাথিং যদি থাকে তাহলে নাথিং এর স্থলে লিখতে হবে এনিথিং। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা জানি সেন্টেন্সটা হাবোধক হলে নাবোধক হয়, নাবোধক হলে হাবোধক হয়। নেভার এবং নাথিং যেহেতু নেগেটিভ শব্দ, নাবোধক, এজন্য এটার পরিবর্তে অ্যাফার্মেটিভ শব্দ লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে একটা एग्जांपल, देयर इज নাথিং বেটার দেন এ সাকসেসফুল লাইফ। তাহলে এই যে সেন্টেন্সে কি আছে, নাথিং আছে। তো এখন আমরা কিভাবে তাহলে ইন্টারোগেটিভ করব। দেখো প্রথমে আমাদের লিখতে হয় কি ভার্ব, যেহেতু ইজ আছে আমরা প্রথমে লিখব ইজ, নাথিং থাকার কারণে আমরা নট লিখব না। তো ইস লেখার পর আমরা লিখব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি দেয়ার, দেয়ার। তো ইস তো লিখে ফেলছি, তারপর নাথিং এর পরিবর্তে আমরা কি লিখব এনিথিং, এনিথিং, তারপর যা আছে তাই। লাইফ, এই তারপর দেখো যেখানে আছে কি দে নেভার, এই কারণে আমরা কি লিখব, প্রথমে লিখতে হবে ভার্ব, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমরা যে মেইন ভার্ব আছে টেল, এটা হচ্ছে ডু ভার্ব, এই কারণে আমরা প্রথমে লিখব ডো, তারপরে যা আছে দে,
নেভারের জায়গায় আমরা লিখব হচ্ছে এভার টেল এ লাই। তো এভাবে নেভার এবং নাথিং থাকলে আমরা ইন্টারোগেটিভ করব, ঠিক আছে? তাহলে আমাদের এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয় সবগুলো রুলস। তো এই রুলসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে ট্রান্সলেট করতে পারবে। আর যদি ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে ট্রান্সলেট করতে বলে তাহলে তার বিপরীত রুলস হবে, অর্থাৎ যে রুলসগুলো শিখছো তার উল্টাটা হবে। তো এইভাবে তোমরা করতে পারবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বিষয়টা একদম ইজিলি বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে এটা আনসার লিখতে পারবে। তো এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়, অর্থাৎ একটা বর্ণনামূলক বাক্যকে কিভাবে বিশেষবাচক বাক্য বানাতে হয় এটা আমরা এখন শিখবো, ঠিক আছে? ওকে। সো স্টুডেন্টস, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো অংশ যদি এ অথবা এন থাকে তাহলে কিভাবে এক্সক্লেমেটরি করব? তো এ অথবা এন থাকলে প্রথমে লিখতে হবে হোয়াট, তারপরে এ এন সহ পরে সম্পূর্ণ অংশ প্লাস হলো সাবজেক্ট, সবার শেষে লিখতে হবে আমাদের ভার্ব এবং এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এবং ওই সেন্টেন্সে যদি কোথাও বেরি থাকে তাহলে বেরিটা উঠে যাবে, ঠিক আছে? দেখো, আমি একটা एग्जांपल দিছি এখানে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটি সুন্দর দেশ। তো এই সেন্টেন্সে কি আছে? এ আছে। তো এই জন্য আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হচ্ছে হোয়াট। নিয়ম অনুযায়ী প্রথমে হোয়াট লিখলাম, তারপর লিখতে হবে এন সহ পরে সম্পূর্ণ অংশ। এই যে এ থেকে পরের যে সম্পূর্ণ অংশ আছে এটুকু লিখতে হবে। তাহলে আমরা লিখব কি এ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি। তো সম্পূর্ণ অংশ লেখার পর আমাদের লিখতে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি বাংলাদেশ, বাংলাদেশ এবং সবার শেষে ভার্ব। এই হচ্ছে অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করার একটা রুলস। তো এন থাকলে আমরা প্রথমে লিখব হোয়াট, তারপরে এন সহ পরে সম্পূর্ণ অংশ, তারপর সবার শেষে সাবজেক্ট এবং ভার্ব। তো এই সেন্টেন্সে যদি বেরি থাকতো তাহলে এটা আমরা বাদ দিতাম, যেহেতু বেরি নাই কাজে এটার কোনো কাজ নাই। তো যদি এন না থাকে তাহলে আমরা কি করব? এন থাকলে আমরা যে রুলসটা প্রয়োগ করছি ঠিক একই রুলস হবে যদি এন না থাকে, শুধু পরিবর্তনটা হলো এখানে যে আমরা লিখছি প্রথমে হোয়াট আর এন না থাকলে হবে হাউ। এন না থাকলে কি হবে? হাউ। যেমন দেখো, যদি এরকম থাকতো ইউ আর ভেরি ফানি, এটা যদি এক্সক্লেমেটরি করতে বলে তাহলে আমরা কিভাবে করব? এই সেন্টেন্সে কোথাও এন নাই, এজন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হলো ওই যে এই রুলসটা, এখানে যেহেতু হোয়াট আছে আমরা হোয়াটের জায়গায় লিখব হচ্ছে হাউ। তারপরে এটা দেখো, এই হলো সাবজেক্ট এবং ভার্ব। আমরা জানি সাবজেক্ট ভার্ব সবার শেষে। তারপর কি আছে? ভেরি, ভেরি তো উঠে যাবে। তারপরে কি আছে? ফানি, তাহলে আমরা এটা লিখব হাউ ফানি। সবার শেষে কি সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এই হচ্ছে এন থাকলে কিভাবে এক্সক্লেমেটরি করবা, আর হচ্ছে এন না থাকলে কিভাবে করবা। প্রায় সেম কাহিনী, শুধুমাত্র এটাতে এন মানে প্রথম হোয়াট আর এটাতে হাউ। তো এভাবে আমরা যদি একটা সেন্টেন্স থাকে অ্যাসার্টিভ, এভাবে এক্সক্লেমেটরি করতে পারি। তো এছাড়াও আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অনেক সময় আই উইশ থাকে। এই রুলসগুলো থেকে মূলত পরীক্ষার মধ্যে বেশি থাকে, তো ওটাও থাকতে পারে, ওটাও আমরা একটু দেখি। আই উইশ থাকলে আমরা কিভাবে এক্সক্লেমেটরি করব, কেমন? দেখো, স্টুডেন্টস দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আই উইশ, ঠিক আছে? তাহলে এক্সক্লেমেটরি করার সময় তোমরা যেটা করবে সেটা হচ্ছে আই উইশ এর পরিবর্তে লেখা হচ্ছে ইফ, ঠিক আছে? আর এক্সক্লেমেটরি যদি ইফ থাকে অ্যাসার্টিভ করতে বললে আই উইশ লিখবে। যেমন ধরো একটা एग्जांपल দেই, I wish I were a bird. তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে এক্সক্লেমেটরি করব? এই যে I wish আছে, আমরা এখানে লিখব হচ্ছে if I were a bird. যদি আমি একটি পাখি হতাম,
ইচ্ছা প্রকাশ করা আর কি। তো এভাবে আই উইশ থাকলে আমরা ইফ লিখে এক্সক্লেমেটরি করতে পারবো। কেমন? তাহলে এ হচ্ছে মূলত আমাদের অ্যাসারেটিভ কে কিভাবে ইন্টারোগেটিভে ট্রান্সলেট করা যায় এবং এক্সক্লেমেটরিতে কিভাবে ট্রান্সলেট করা যায়। এই রুলস গুলাই মূলত পরীক্ষার মধ্যে বেশি আসে এবং এগুলো থেকেই আমরা যদি এই রুলস গুলো যদি জেনে থাকি এবং ভালো করে মনে রাখি, বাসায় যদি প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে ভালো আনসার করতে পারবো, আমাদের আর কোনো ভুল হবে না। ঠিক আছে? তো স্টুডেন্টস, তোমরা বাসায় পড়াশোনা করো, ভালো করে সময় নষ্ট না করে পড়াশোনা করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, সকল সাবজেক্ট গুলো দেখো, অনলাইন ভিত্তিক ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে? এভাবে তোমরা বাসায় যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।